বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন দীপ চ্যাটার্জির কাহিনী মেডিউসার আহ্বান। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দীপ চ্যাটার্জির কাহিনী মেডিউসার আহ্বান। সেদিন যখন তন্ময় অফিস থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়েছে, হঠাৎ তার ফোনের রিংটোনটা বেজে উঠল। বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে। চায়ের দোকানদার ল্যাম্পপোস্টে লাগানো আলোটা জ্বালানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। আলোটা বারবার জ্বলছে আর নিভে যাচ্ছে। চশমাটা সবেমাত্র খুলে পাশের বেঞ্চিতে রেখেছিল তন্ময়। তাড়াতাড়ি সেটা খুঁজে চোখে লাগিয়ে ফোনের দিকে তাকাল। একটা কোম্পানির নাম্বার। বিরক্তভাবে ফোনটা কেটে দিতে যাচ্ছিল, কিছু একটা মনে হওয়ায় ফোনটা রিসিভ করে কানে লাগালো তন্ময়। ওই পাশ থেকে ভেসে এলো একটা 20-22 বছরের নারী কণ্ঠ। একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ ধীরে ধীরে কান্নায় রূপান্তরিত হচ্ছে। কি যেন একটা বলতে চাইছে মেয়েটা। মনোযোগ দিয়ে শুনতে লাগলো তন্ময়। তার এই আগ্রহ স্থায়ী হলো না। একটা রেকর্ডেড গলার স্বর। তন্ময় বুঝতে পারল বিজ্ঞাপনের শুরুতে মানুষকে আকৃষ্ট করার জন্য এরকম প্রক্রিয়া। তবে রাত্রে কোনো মানুষ একান্ত অবস্থায় নিজের স্বাভাবিক কাজে ব্যস্ত থাকাকালীন কিংবা অর্ধ ঘুমন্ত অবস্থায় এরকম আওয়াজ শুনতে পেলে শিরদাঁড়া একবার হলেও কেঁপে উঠবে বইকি। ইতিমধ্যে অত্যন্ত কোমল কণ্ঠে ওই পাশ থেকে শোনা গেল, আপনি কি একঘেয়েমি অফিসের কাজ থেকে মুক্তি পেতে চান? আপনি কি আশেপাশের একই পরিবেশ থেকে আলাদা কিছু অনুভূতি করতে চান? তাহলে এই ফোন কলটি আপনার জন্য। আপনার জন্য রয়েছে একটি বাম্পার অফার। আমাদের কোম্পানি থেকে নিয়ে যাওয়া হচ্ছে সুদূর অস্ট্রেলিয়া সুলভ মূল্যে। আপনি পেয়ে যাবেন 18 দিনের ভ্রমণ। বিশদে জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন। অফিসের ওভারটাইম কাজ করে একেই মেজাজ অত্যন্ত খারাপ ছিল তন্ময়। তারপর আবার এইরকম বিরক্তিকর বিজ্ঞাপন। ফোনটা কেটে পকেটে রাখতে যাচ্ছিল তন্ময়, ঠিক তখনই আবার বেজে উঠল ফোনটা। এবার কোনো কোম্পানি না, দেবজিৎ ফোন করেছে। ফোনটা তুলে ধরে চায়ের দোকানে একটা চায়ের অর্ডার দিল তন্ময়। অর্ডারটা আগেও দিয়েছিল, তবুও এমন ভঙ্গি করলো যেন এই মাত্র সে চায়ের দোকানে এসে বসেছে। কিছুটা দেবজিৎকে ইচ্ছে করে শুনিয়েই দোকানদারকে বলল তন্ময়। দেবজিৎ ফোনের ওপাশ থেকে বলল, আজ সন্ধ্যায় ওই রাইজিং স্টার ক্লাবে একটা মিটিং আছে, সময় মতো চলে আসিস। আর হ্যাঁ, চায়ের দোকানে আসিস। অফিস থেকে এখনও ফিরিসনি বুঝতেই পারছি, তবে ওটা মুখে বললেও চলে, এইভাবে বোঝানোর কোনো দরকার নেই। তন্ময় কি একটা বলতে যাচ্ছিল, ফোনটা কেটে গেল, বা বলতে হয় কেটে দিল দেবজি। একটা দীর্ঘশ্বাস ফেলে তন্ময় দেখল পাশের বেঞ্চে আরও একটা চায়ের গ্লাস। বুঝতেই পারলো দোকানদার বেটা সত্যি সত্যি দুবার বলাতে 2টো গ্লাস দিয়ে গেছে। ট্যাক্সিতে করে বাড়ি ফিরতে ফিরতে তন্ময়ের ওই রেকর্ডেড গলার কথাগুলো মনে পড়ছে। সত্যি আর কতদিন এই একঘেয়েমি কাজ করে যেতে হবে কে জানে। প্রায় 7 বছর ধরে কলকাতার এই ঘিঞ্জি পরিবেশে একই রাস্তায় একইভাবে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি ফিরেছে সে। জীবনে কোনো বিশেষ বৈচিত্র্য নেই। দুর্গাপুজোর সময় কাজ থেকে কয়েকটা দিন একটু বিশ্রাম পাওয়া যায় বটে, তবে সেটা এখন ঢের দেরি। তাই এখন দীর্ঘ কোনো ছুটি আশা করাও বৃথা।
আবার পুজো এলেও অনেক সময় ছুটি পাওয়া যায় না। এই তো আগের বাড়ি তাদের পুজো ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। নেহাত মাইনে অন্যান্য জায়গার থেকে একটু বেশি দেয়, তাহলে এরকম একটা জায়গায় কাজ কোনো মানুষই করতে চাইবে না। বর্ধমান জেলার মানকর গ্রামে তন্ময়ের জন্ম। ছোটবেলা থেকেই ঘরের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বাবা বিষয় সম্পত্তি যা ছিল বিক্রি করে তন্ময়ের পড়াশোনা চালান। একসময় ঋণগ্রস্ত হয়ে পড়ায় অত্যন্ত মানসিক চাপে এই মায়া জগৎ ছেড়ে চলে যান। তারপর তন্ময় নিজেই ছোটখাটো কাজ করে কোনোভাবে সংসার চালায়। তার বাবার একটা মাদুলি ছিল, শেষকালে ওটা তন্ময়কে তিনি দিয়েছিলেন আর বলেছিলেন, এইটা সব সময় নিজের গলায় পরে রাখবি তনু। বর্তমানে কলকাতার এই অফিসে চাকরি করে তন্ময়। মাসে মাসে টাকা মায়ের কাছে পাঠিয়ে দেয়। তনু থেকে তন্ময় অর্থাৎ ছোট থেকে বড় হয়ে ওঠার জীবনটা কতটা কঠিন সেটা একমাত্র তন্ময়ই জানে। কলকাতায় যে ভাড়া বাড়িতে তন্ময় থাকে সেটা শহরের থেকে কিছুটা দূরে। সেখানে তার কয়েকজন ভালো বন্ধু তৈরি হয়েছে। তাদের নাম দেবজিৎ, সৌরগোপাল, প্রিয়াংশু। প্রত্যেকেই আশেপাশে ভাড়া দিয়ে থাকে। বয়সও প্রায় একই তাদের। এদের মধ্যে দেবজিৎ একটা কোম্পানির আইটি বিভাগে কাজ করে। প্রিয়াংশু বাজারে লটারির টিকিট বিক্রি করে কোনোভাবে দিন চালায়। সৌরগোপালের আর্থিক অবস্থা তুলনামূলক অনেকটা ভালো। সে প্রায় 4 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ খুঁজছে। 2-একবার সুযোগ পেয়েছে, কিন্তু লাভ বিশেষ হয়ে ওঠেনি। প্রত্যেকে ভিন্ন ভিন্ন পেশার হলেও সন্ধেবেলায় সবাই ক্লাবে একসাথে আড্ডা না দিলে কারোরই সময় কাটে না। তবে ইদানিং কাজের চাপে তাদের আড্ডাটা অনেকটাই কমে গিয়েছিল। আজ আবার সবার ডাক পড়েছে, তাই যেতে তো হবেই। ড্রাইভারকে 20 টাকা দিয়ে তন্ময় নিজের ঘরে প্রবেশ করল। গোধূলি পেরিয়ে সন্ধে নেমেছে। তাড়াতাড়ি স্নান সেরে 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে বেরিয়ে পড়ল রাইজিং স্টার ক্লাবের উদ্দেশ্যে। তার বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। পথে যেতে যেতে নিজের ফোনে একটা ফেসবুক পোস্টে তন্ময় দেখতে পেল অস্ট্রেলিয়ার উত্তরের এক বনভূমি থেকে কোনো এক অজ্ঞাত কারণে নানা মানুষ উধাও হয়ে যাচ্ছে। এর পেছনে কি কারণ সেটার তদন্ত চলছে, কিন্তু কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। ক্লাবে পৌঁছে দেখতে পেল বাকিরা তার জন্যই অপেক্ষা করে রয়েছে। ক্লাবে পৌঁছতেই সৌরগোপাল উত্তেজিত কণ্ঠে চিৎকার করে উঠল, এতক্ষণে আসা হলো বাবু সাহেবের? তখন থেকে অপেক্ষা করে বসে আছি, সময়ের কোনো জ্ঞান আছে তোর? এই বলে নানা জ্ঞান দেওয়া শুরু করল। ঠিক এই সময় প্রিয়াংশু তাকে থামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আরে আগে তুই এখানে এসে বস তো তন্ময়। তন্ময় সৌরগোপালের কথায় সেরকম পাত্তা না দিয়ে বসে পড়ল নিজের জায়গায়। ক্লাবের আরো অন্যান্য সদস্যরাও ছিল, কিন্তু তারা কিছুটা দূরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল। তন্ময় জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ আমরা একদম আলাদাভাবে বসেছি কেন? আজ কি কোনো গোপন আলোচনা আছে নাকি? হ্যাঁ, অনেকদিন ধরেই বলবো বলে ভাবছি, কিন্তু সবাই তো এমন ব্যস্ত ছিল তাই আর বলা হয়ে উঠছিল না। আসলে আমার এক দাদা অস্ট্রেলিয়ার ডাইনট্রির জাতীয় উদ্যানের একটা ফরেস্ট বিভাগে নিযুক্ত হতে চলেছে। তো সেখানে নতুন ফরেস্ট বিভাগ তৈরি হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও অস্ট্রেলিয়ার নানান জায়গা ঘুরে দেখা যাবে। তোরা কি যাবি? ওদের কোম্পানি থেকে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করে দেবে বলেছে। সুতরাং তোরা যদি যেতে চাস তাহলে জানাতে পারিস। ফ্যামিলি নিয়ে যাবে তো আমরা যাব কেন? ফ্যামিলির কেউ এখন যাবে না দাদার, তাই সেই টিকিটগুলোয় আমরা চাইলে যেতে পারি। কোনো সমস্যা হবে না, দাদা ম্যানেজ করে নেবে। ধুর, তাই আবার হয় নাকি? আরে ফ্যামিলির বদলে আমরা কি করে যেতে পারি? তুই যেতেই পারিস, কিন্তু আমরা বাকিরা যাওয়াটা ঠিক হবে না। তন্ময় কি যেন কারণে হঠাৎ রেগে গিয়ে বলল, তোদের যত ভুলভাল কাণ্ড, কোনো মানে হয় এইসবের? অফিসের এত কাজ, তার মধ্যে এখনো পর্যন্ত ইডেন গার্ডেনই দেখা হলো না, আবার তারা নাকি অস্ট্রেলিয়া যাবে। তারপর ফেসবুক দেখলি না, অস্ট্রেলিয়ার উত্তরে হঠাৎ সাধারণ মানুষেরা উধাও হয়ে যাচ্ছে। এই বলে উঠে চলে গেল সে। এতে সবাই কিছুটা অবাক হলেও আগেও এরকম হয়েছে তন্ময়ের ক্ষেত্রে। বাকিরা 2-একবার পেছন থেকে ডাকলো, কিন্তু তন্ময় ফিরে এলো না। সৌর বলল, আরে এসব বুঝলো কি ব্যাপার? যত ভুলভাল পোস্ট, এসবের কোনো মানে আছে নাকি? বাকিরা এই কথায় একটু হাসাহাসি করল। পরদিন অফিসে গিয়ে তন্ময় জানতে পারল তাদের কোম্পানি থেকে 1 সপ্তাহের জন্য ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আগের বছর পুজোর ছুটি তারা উপভোগ করতে পারেনি, সেজন্য ওই ছুটি যাদের বাকি ছিল তারা চাইলে নিতে পারে। তন্ময় ব্যাপারটা ভুলেই গিয়েছিল।
হঠাৎ এরকম ছুটিকে কতকটা সৌভাগ্য হিসেবেই মেনে নিল। আজ বাড়ি ফিরতে ফিরতে তন্ময়ের কাল ক্লাবের ব্যাপারটা মনে পড়ল, আর তখনই দেবজিৎকে ফোন লাগাল। দেবজিৎ ফোনের ওপাশ থেকে বলল, হ্যাঁ বল। না, সেরকম কিছু নয়। কাল একটু মেজাজ খারাপ ছিল। বলছি, কাল তোরা অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি? আর জেনে কি হবে? তুই কি যাবি? তুই তো যাবি না। আর এমনিতেও আমরা কোনো বন্ধুকে ছেড়ে ঘুরতে যাব না। গেলে সবাই মিলে যাব, আর হলে যাবই না। হ্যাঁ, সবাই একসাথেই চল। আজ অফিসে হঠাৎ ছুটি পাওয়া গেছে। ওই আগের বছরে পুজোর ছুটিটা ক্যান্সেল হয়ে গিয়েছিল না, তাই ওটা এখন চাইলে নিতে পারি। হ্যাঁ, তোর একারই অফিস আছে, আর আমাদের তো কোনো কাজকর্ম নেই, আমরা এমনি ঘুরে বেড়াই। আরে সেটা ঠিক আছে, তোরা ম্যানেজ কর, যখন হয় আমি সেই মতোই ছুটি নেব। কিন্তু ওই পোস্টটা, ওটা কি মিথ্যে? আরে ওসব ফালতু কথা। দাদা বলছিল ডাইনট্রির জাতীয় উদ্যান দিয়ে ওসব গুজব নাকি অনেক আগে থেকেই শোনা যায়। তুই এত ভাবিস না। আচ্ছা বেশ, তাহলে কিছুদিনের মধ্যেই ক্লাবে সবাই জড়ো হওয়া যাক, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে বরং। হ্যাঁ ঠিক আছে। 1 সপ্তাহ পর আবার 4 জন মিলে ক্লাবে আড্ডা জমেছে, আর তারা ঠিক করেছে পরের মাসের প্রথম রবিবার যাত্রা শুরু করবে। সবার মুখে কিছুটা উৎসাহ, কিছুটা আনন্দ, শুধু প্রিয়াংশু একটু মুখ নামিয়ে বসেছিল। হঠাৎ সে বলল, শোন রে, আমি একটা কথা বলি, তোরা বরং যা। আমার যাওয়া হয়ে উঠবে না রে এখন। জানিসই তো, এই লটারি বিক্রি করে কোনোভাবে দিন চলে। তার মধ্যে এত দূর ঘুরতে যাওয়ার কথা ভাবাই যায় না। মানছি টিকিটের খরচে লাগবে না, কিন্তু ওখানে গিয়ে তো খরচ হবেই কিছু, তাই না? ওখানকার মুদ্রা আলাদা। আমার দ্বারা ওখানে যাওয়া সম্ভব হবে না রে, কিন্তু তোরা জানা, তোরা গেলেই আমি খুশি হব। প্রথমে কিছুটা আপত্তি করলেও প্রিয়াংশুকে কোনোভাবে রাজি করানো হলো সেদিন। চারিদিক অন্ধকার। তন্ময় একা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। সামনে বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। দিন নাকি রাত বোঝার উপায় নেই। কিছুটা দূরে কি একটা আলোর উৎস দেখা যাচ্ছে। আরো জোরে ছুটে সেটার দিকে যেতে লাগলো তন্ময়। ছুটে চলেছে সে, থামছে না আর, এগিয়ে যাচ্ছে সেই অদ্ভুত আলোর উৎসের দিকে। সেটা কি তন্ময় জানে না, কিন্তু তাহলে তার প্রতি এতটা আসক্তি কেন? তার পা যেন তার কথা শুনতে নারাজ। সে ছুটে গিয়ে ধরতে চায় সেই আলোক উৎসকে। হঠাৎ প্রিয়াংশু এগিয়ে এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিল পাশের ঝোপে। তন্ময় রেগে গিয়ে উঠে দাঁড়ালো। হঠাৎ একটা সাইরেনের শব্দ বাজতে লাগলো চারিদিক থেকে। অদ্ভুত ব্যাপার, সে আলো এখন আর দেখা যাচ্ছে না। তারপর এক আর্তনাদ। ঘুম থেকে উঠে পড়ল তন্ময়। পুরো শরীর ঘেমে গেছে। হাঁপাতে হাঁপাতে পাশের টেবিলে রাখা জলের বোতলটা হাতে নিয়ে এক নিমেষে শেষ করে ফেলে তন্ময় বুকের কাছটা একটু উষ্ণ অনুভব করল। হাত দিয়ে দেখতেই বুঝতে পারল তার বাবার দেওয়া সেই মাদুলিটা যেন গরম হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, এরকম আগে কখনো ঘটেনি। মৃত্যুর আগে তার বাবা যখন এই মাদুলিটা দিয়েছিলেন, তখন তিনি বারবার বলেছিলেন এটা যেন তন্ময় না খোলে। এটা তাকে কোনো দুর্ঘটনা থেকে অগ্রিম সচেতন করবে। তার বাবার অনুরোধে তন্ময় মাদুলিটা খোলেনি, কিন্তু এসব কথা তার কাছে বিশ্বাসযোগ্য ছিল না কোনোভাবে। ইতিমধ্যে ঘুমে তার চোখ জুড়ে আসছে। কাল তাদের যাত্রা শুরু হবে। আজ ভোরবেলায় উঠতে হবে। ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজে। তন্ময় আর বেশি কিছু না ভেবে শুয়ে পড়ল বিছানায়। যাত্রাপথে আর উল্লেখযোগ্য কিছু ঘটল না। কলকাতা থেকে সিডনি পৌঁছতে সময় লাগলো প্রায় 16 ঘন্টা। এয়ারপোর্টে পৌঁছে সবাই বুঝতে পারল দেবজিতের দাদা আগে থেকে সবকিছুই প্রায় ঠিক করে রেখেছে, তাই তাদের বিশেষ কোনো সমস্যা হলো না। যে হোটেলে তারা যাওয়ার প্রথম দিন কাটিয়েছিল তার মালিকের সাথে তন্ময়ের আগে পরিচয় ছিল। তারা একসাথেই কলেজে পড়াশোনা করেছিল। ব্যক্তিটির নাম সুরঞ্জন। পুরনো বন্ধুর সাথে আলাপ আরেকটু ভালো জমে উঠত যদি না তাদের পরদিন ডাইনট্রি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হতো। তবে তন্ময় বন্ধুর ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিল। দেবজিতের দাদার অফিসের একটা গাড়িতে করে তারা ডাইনট্রি জাতীয় উদ্যানের দিকে রওনা দিল। যাত্রাপথ অনেকটাই, তাই তাদের যেতে 2 দিন সময় লেগে গেল। এই সময় আবহাওয়া অনেকটাই আর্দ্র। রাস্তায় যেতে যেতে সৌরগোপাল প্রচুর কথা বলছিল।
একবার তো সে বলেই ফেলল, এইখানকার সিনেমা জগৎ, হ্যাঁ এইখানকার সিনেমা জগৎই পারবে আমার প্রতিভা চিনে নিতে। সারাক্ষণ উইকিপিডিয়াতে সৌর ডাইন ট্রি জাতীয় উদ্যান সম্পর্কে বিভিন্ন তথ্য দেখছিল আর মাঝে মাঝেই চিৎকার করে উঠছিল। বাকিরা তার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছিল বারবার। যেতে যেতে দেবজিতের দাদা তাদের বলছিল, সুদূর উত্তর কুইন্সল্যান্ডে অবস্থিত ডাইন ট্রি জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানের এলাকাটি পূর্ব কুকুয়ালাঞ্জি আদিবাসীদের অন্তর্গত। তাদের আচার আচরণ আবার অন্যরকম। তারা এক বিশেষ দেবীর উপাসনা করে, এমনকি নরবলি পর্যন্ত অনেক সময় হয়। তাদের এলাকাটি অনেকটা ভেতরের দিকে। সরকার পর্যন্ত এখনও তাদের সাথে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়নি। অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের এলাকায় যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। এইসব কারণে আপাতত সরকার এই দিকটা এড়িয়েই চলে, যদিও অনেক গুজব ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের নিয়ে। এই জাতীয় উদ্যানে নানান বিদেশি উদ্ভিদ, এমনকি অনেক বিষাক্ত গাছও রয়েছে, যেগুলো স্পর্শ করা মাত্র বিষ জাতীয় গন্ধ ত্যাগ করে। ফলে সেটি যে স্পর্শ করে সে অজ্ঞান হয়ে পড়ে। আমরা আজ সামনেই লিভিংস্টোন হোটেলে বিশ্রাম নেব, তারপর কাল সকালে ফরেস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সবাই কিন্তু একসাথে থাকবে, আর অনেক সুন্দর সুন্দর দেখার জায়গাও আছে কিন্তু। প্রিয়াংশু অবাক হয়ে সব কথা শুনছিল। এরপর বলে উঠল, আমার ক্যামেরাটা এনেছি সঙ্গে করে, দারুণ ছবি তোলা হবে, বুঝলি? সবাই আজ হোটেলে পৌঁছে বিশ্রাম নিল। দুটো রুম নেওয়া হয়েছিল, একটায় তন্ময় আর প্রিয়াংশু, আর বাকিরা অন্য একটা রুমে। গাড়ির ধকলে তন্ময় তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। চারদিক ঝাপসা, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। তন্ময় সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেন সেটা সে জানে না। কোকিল বা ওই জাতীয় কোনো পাখির ডাক শোনা যাচ্ছে। ভালো করে দেখে বুঝতে পারল সে কোনো গভীর জঙ্গলের মধ্যে হেঁটে চলেছে। তার সাথে কেউ নেই। কোনো এক অজ্ঞাত কিছুর সম্মোহনে সম্মোহিত হয়ে এগিয়ে চলেছে তন্ময়। সামনে কিছু একটা যেন তার জন্য অপেক্ষা করছে। একটা কালো অবয়ব ধীরে ধীরে দেখা যাচ্ছে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। আবার একই সময় এরকম অদ্ভুত স্বপ্ন। ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে তন্ময় শুয়ে পড়ল। পরদিন সকালে তারা 4 জন আর দেবজিতের দাদা অর্থাৎ মোট 5 জন একসাথে বেরিয়ে পড়ল। সৌরগোপাল বলল, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, আই লাইক ইট। তোমরা কি একজন গাইডকে সঙ্গে নিতে চাইছো? গাইড থাকলে সঠিক জায়গাগুলোতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, আর রাস্তা হারানোরও ভয় থাকবে না। আরে না গো, এত দূর থেকে বিনা গাইডে চলে এলাম, এইটাই তো আমাদের অ্যাডভেঞ্চার। আর নিজেরাই খুঁজে খুঁজে যাব, ওটাই ভালো। এখন কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি নামতে পারে, আর এই সময়টা বেশি ট্যুরিস্টও থাকে না। হয়তো দেখা গেল আজ শুধু আমরাই যাচ্ছি। এই অবস্থায় একজন গাইড নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তন্ময় প্রিয়াংশু সম্মতি জানালেও সৌর উত্তেজিতভাবে বলল, আরে আমি সব রাস্তা দেখে নিয়েছি ইন্টারনেটে, গাইডের কোনো প্রয়োজন নেই, আমরা এই কয়েকজনই যাব। এই বলে সামনের দিকে এগিয়ে গেল। দেবজিৎও তার সাথে এগিয়ে গেল। অগত্যা বাকিরাও তাদের পেছন পেছন হাঁটতে শুরু করল। এই জাতীয় উদ্যানের অভ্যন্তরে সরকারের নিয়ম শৃঙ্খলা অচল। দেবজিতের দাদার কাছে অনুমতি ছিল, তাই তাদের প্রবেশ করতে বিশেষ সমস্যা হলো। নানা বিরল প্রজাতির উদ্ভিদ ও পাখি এখানে দেখা যায়। তন্ময় চারিদিকটা ভালো করে দেখছিল। এরকম কোনো একটা জায়গায় যেন সে আগেও এসেছে। এরকম এক অদ্ভুত খেয়াল মাথায় এলো তার, কিন্তু এর যে কোনো ভিত্তি নেই সেটা সে জানে বলেই ব্যাপারটাকে এড়িয়ে গেল। জাতীয় উদ্যানের বেশিরভাগ অংশ গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট দ্বারা আচ্ছাদিত। বৃহত্তর ডাইন ট্রি রেইন ফরেস্ট 110 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে অবিচ্ছিন্নভাবে বিদ্যমান, যা এটাকে সম্ভবত প্রাচীনতম বিদ্যমান রেইন ফরেস্ট হিসেবে পরিণত করেছে। তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। জঙ্গল আরো ঘন হয়ে আসছে। নানা বিচিত্র সব প্রাণী, উদ্ভিদ দেখে সকলেই মুগ্ধ হয়ে যাচ্ছে। একটা সময় তারা সামনে এক উজ্জ্বল রূপালী বর্ণের কিছু দেখতে পেল। প্রিয়াংশু ওইদিকে ইশারা করে বলল, ওটা কি? ওটাও আক্তাস নদী। সূর্যের আলো দূর থেকে জলের ওপর পড়ে প্রতিফলিত হচ্ছে। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। তারা আরো এগিয়ে যাচ্ছিল। দেবজিৎ পেছনেই আসছিল, কিন্তু হঠাৎ তাকে দেখা গেল না, যেন অদৃশ্য হয়ে গেছে। প্রিয়াংশু বলল, এই মাত্র তো দেখলাম পেছনে আসছিল।
হয়তো পেছনে কিছু একটা দেখে আকৃষ্ট হয়ে পড়েছে, একটু পরেই চলে আসবে। কথাটা মজা করে বললেও কিছুক্ষণ পর তাদের চিন্তা সত্যিই বাড়তে শুরু করলো। যে পথে তারা এসেছিল সেদিকে কিছুটা পিছিয়ে গিয়ে দেবজিৎকে খোঁজাখুঁজি শুরু হলো, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই এবার একটু ভয় পেয়ে গেলেও তন্ময় ঠান্ডা মাথায় চারদিক দেখছিল। হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। দেবজিৎকে সামনের দিক থেকে আসতে দেখা গেল। তাকে দেখে সৌর বলে উঠল, আরে তুই কোথায় গিয়েছিলি? আমরা সবাই খুঁজে খুঁজে হয়রান। তুই তো আমাদের পেছনে ছিলিস, এগিয়ে কখন গেলি? সকলকে আশ্চর্য করে দেবজিৎ বলে উঠল, এই, তোরা কি পাগল হয়ে গেলি নাকি? আমি তো তোদের সামনেই ছিলাম। সবাই একে অপরের মুখের দিকে তাকাল। দেবজিৎকে বারবার বলা সত্ত্বেও কোনোভাবেই বোঝানো গেল না যে সে তাদের সাথে ছিল না। সবাই ভাবল দেবজিৎ ইচ্ছাকৃতভাবে তাদের সাথে ইয়ার্কি করছে। আরও কিছুটা এগিয়ে তার দাদা বলল, যাক, অনেকটা বেলা হয়ে গেছে, এবার দুপুরের খাবার খেয়ে নেওয়া যাক। তারা যে হোটেলে ছিল তার কিছুটা দূরেই ইন্ডিয়ান মার্কেট ছিল। সেখান থেকে বেশ কিছু খাবার তারা কিনে নিয়ে এসেছিল। একটা বসার মতো জায়গা খুঁজতেই তাদের অনেকটা সময় লেগে গেল। কোনোভাবে তারা পাঁচজন একটা মোটা গাছের নিচে বসল। কিছু বিস্কিট, চিপস আর দুধ ছিল তাদের সাথে। দেবজিৎ সকলকে আশ্চর্য করে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। তার খাবারগুলো সে নিমেষের মধ্যে শেষ করে সৌরগোপালের কাছ থেকেও একটা বিস্কুটের প্যাকেট নিয়ে খেতে শুরু করল। অদ্ভুত ব্যাপার, একেই দেবজিৎ অনেক কম খাবার খায়, তার উপর এইরকমভাবে সে আগে কোনো দিন খায়নি। ক্লাবের ফিস্টের সময়ও সব থেকে কম দেবজিৎই খেত। এই দেবজিৎ, তুই তো আমিষ খাবার খাওয়া প্রায় 2 বছর আগে ছেড়ে দিয়েছিলি, আজ হঠাৎ এরকম কথা কেন? দেবজিতের মুখটা যেন অন্যরকম হয়ে গেল কথাটা শুনে। কোনোভাবে সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে বলল, আরে না, মানে আমি তো তোদের জন্যই বলছিলাম। বাবা, তোর তো দেখছি বিশাল বড় মন। না মাংস জাতীয় কোনো খাবার আনা হয়নি? তুইও তো বাজার করতে গিয়েছিলিস, দেখিসনি কি কি কেনা হলো? দেবজিৎ যেন কথাটা এড়িয়ে গেল। সে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, ওই তুমি আসার সময় বলছিলে না এখানে কি যেন একটা অদ্ভুত সম্প্রদায়ের লোক বসবাস করে? আচ্ছা, তারা কোন দিকটায় থাকে? সে এখান থেকে অনেকটাই দূরে আর গভীরে। এই নদী পার করে আরও হেঁটে যেতে হবে, তারপর একটা ঢিপির মতো অংশ রয়েছে। শুনেছি ওটার মধ্যে দিয়েই কোনোভাবে একটা পথ আছে ওদিকে যাওয়ার জন্য, কিন্তু সেসব জেনে আমাদের কি? আমরা তো অনেকটা দূরে, আর কিছুক্ষণ পরেই ফিরে যাব। আচ্ছা বলছি, আমরা সেখানে যেতে পারবো না? মানে নতুন একটা কিছু দেখা যাবে আর কি, যেটা ভালো করে দেখাই হয়নি। অ্যাডভেঞ্চার হবে ভালোই। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, আমরা যেতেই পারি ওখানে। এই তোরা কি বলিস? খেপেছিস নাকি? ওটা অনেকটা দূর, আর যেখানে সরকার অবধি আজ ভালো করে নজর দিতে পারে না, সেখানে আমরা গিয়ে কি করব? না না, ওসবের কোনো মানে হয় না। সব দেশের সরকার এমনিতেও তো এই সমস্ত মানুষদের কথা ভাবে না। হয়তো ইচ্ছাকৃত গুজব রটিয়ে রেখেছে। আমরা যদি গিয়ে তাদের দেখতে পারি, তাদের সম্বন্ধে আমরা আরও তথ্য জানতে পারি স্পষ্টতই, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। তন্ময় এতক্ষণ চুপ করেছিল। সে বলে উঠল, দেখ, অনেক রিস্ক থাকবে। অজানা একটা জায়গায় এতটা গভীর জঙ্গলে গিয়ে ফিরে আসার কথাটাও চিন্তা করতে হবে কিন্তু। হ্যাঁ, এক্ষুনি দুপুর পেরিয়ে সন্ধে হয়ে পড়বে। দেবজিৎ হঠাৎ নিজের ব্যাগটা খুলে দেখিয়ে বলল, এই দেখ, আমি একটা তাঁবু এনেছি, রাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। খাবারও অনেকটা আছে, একটা রাত পার করা তেমন একটা কষ্টকর হবে না। তুই তাঁবু এনেছিস? কই, আগে বলিসনি তো? শেষবার বেরোনোর সময় তোর ব্যাগটা যখন দেখলাম, কই তখন তো ছিল না। ও আমি ঠিক ভরে নিয়েছিলাম, ইচ্ছে করে দেখাইনি তোদের। এই দেবজিৎ, তোর হঠাৎ হলোটা কি রে? হ্যাঁ, এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? তখন কোথায় হঠাৎ চলে গেলি, তারপর আবার হঠাৎ মাংসের কথা বলে ফেললি, এখন আবার এই টেন্ট। দেবজিতের চোখগুলো হঠাৎ লালচে হয়ে উঠল। ঠিক অ্যালার্জি থাকলে মানুষ 10-15 বার হাঁচলে যেরকম চোখ লাল হয়ে যায়, সেরকম। সে কিছু বলার আগেই সৌরগোপাল বলে উঠল, অত ভাবার কিছুই নেই, বাইরে এলে ওরকম একটু হয়। আর এমনিতেও আমরা 5 জন যখন আছি, যেতে দোষটা কি? আর আমার একটা ঘুষি পড়লে না, যে কেউ 5 হাত দূরে গিয়ে ছিটকে পড়বে। বডিটাকে আর এমনি এমনি বানিয়েছি? সাউথের সিনেমা যে আজকাল বেশি দেখছিস সেটা বোঝাই যাচ্ছে। সবাই কিছুটা হাসল, কিন্তু কেউ লক্ষ্য করল না দেবজিৎ আসলে কি বলতে চাইছে। সে বলে উঠল, সবাই কিছুটা হাসল, কিন্তু কেউ লক্ষ্য করলো না।
হয়তো লক্ষ্য করলে দেখতে পেত। দেবজিৎ সেই হাসিতে যোগ দিল না। কিছুক্ষণ পর দেবজিৎ বলল, এই তাহলে তোরা যাবি কি না বলে দে, না হলে আমি একাই যাব। সবাই একটু অপ্রস্তুত হয়ে উঠল। এখন কি করা যায়? অ্যাডভেঞ্চারের ইচ্ছা কার না থাকে, কিন্তু এটা যে অনেকটা রিস্কি। তন্ময় বলল, আচ্ছা বেশ, কিন্তু আরেকটা কথা, যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমরা তক্ষুনি ফিরে আসব, ঠিক আছে? দেবজিতের দাদা কিছুটা জোর করে তাদের নিয়ে এগিয়ে চলল সেদিকে। আশপাশের গাছের কাঠ কেটে নদীটা পার করার জন্য একটা ভেলার মতো কাঠামো তৈরি করা হলো। ঠিক হলো, একজন করে তারা নদী পেরোবে, আর একজন ভেলাটিতে বসে ওটাকে 4 বার নদী পার করাবে, শেষে নিজেও নেমে যাবে। এইভাবে সুরক্ষিতভাবে তারা সকলে ওই পারে পৌঁছে গেল। নদীর স্রোত অনেকটাই কম ছিল, তাই বিশেষ সমস্যা হলো না। তার এগিয়ে গেল অজানার দিকে। সবার পেছনে হাঁটছিল দেবজিৎ। তার মুখের কোণে একটা অদ্ভুত হাসি খেলা করছিল। খুব গভীর জঙ্গল। বারবার দেবজিতের দাদা বলছিল, এটা ঠিক হচ্ছে না ভাই, ফরেস্ট বোর্ড জানতে পারলে আমাকে আর চাকরিতে রাখবে না যে। তন্ময় ভালো করে জায়গাটা দেখতে লাগলো। হঠাৎ একটা জায়গায় এসে দেখা গেল একটা সরু গলি এগিয়ে গেছে সামনের দিকে। তারপর আরো অন্ধকার। দেবজিতের দাদা আবার একবার ফিরে যাবার কথা বললেও দেবজিৎ আর সৌর সেদিকে হনহন করে এগিয়ে গেল। সরু গলিটার মধ্যে দিয়ে হাঁটার সময় তন্ময়ের মনে হলো এটা সেই জায়গা যেটা সে স্বপ্নের মধ্যে দেখেছিল। সে বিস্মিত হয়ে গেল। এরকম কি সম্ভব? অদ্ভুত ব্যাপার, কিন্তু এখানে তো কোনো আলোর উৎস দেখা যাচ্ছে না। নিজের মনের ভুল ভেবে তাদের বন্ধুর সাথে এগিয়ে গেল তন্ময়। তারা যত এগিয়ে এসেছে পাখিদের ডাক আগের তুলনায় তত কমে গেছে। এটার পেছনে কি কারণ সেটা তন্ময় ভাবতে শুরু করল। অদ্ভুত ব্যাপার, একটু আগেই এত পাখিদের ডাক শোনা যাচ্ছিল, এখন তাদের ডাক এত দূর থেকে আসছে বলে মনে হচ্ছে কেন? কিছুক্ষণ পর তারা একটা ঢিপির সামনে এসে দাঁড়াল। ঢিপিটা আয়তনে অনেকটা বড়। দেবজিতের দাদা এখনো বলল, দেখ, এখনো বলছি, এখন ফিরে গেলে হয়তো রাতের আগেই আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো। না, এতখানি এসে আমরা কিছুতেই ফিরে যাব না। দেবজিতের গলার এরকম স্বর তারা আগে কেউ শোনে। তারা সবাই চমকে উঠেছিল। সৌর বলল, এই ঢিবিটা পার করার পর রাস্তা কোথায় আছে? জানি না, তবে শুনেছিলাম এই ঢিপিটার নিচের দিকে কোনো একটা সরু পথ আছে ফাটলের মতো। তাছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমার তো অন্তত জানা নেই। দেবজিৎ হঠাৎ কিছুটা দূর থেকে চিৎকার করে উঠল, এই তো পেয়ে গেছি, সবাই চলে আয়। দেবজিতের আচরণে তন্ময়ের খটকা লাগতে শুরু করল। দেবজিৎ ছেলেটা এমনিতেই ভীতু স্বভাবের, কিন্তু আজ তার উপর কি ভর করেছে কে জানে। প্রিয়াংশু বলল, দেবজিৎ আজ এত সাহস পেল কি করে তন্ময়? হ্যাঁ? তন্ময় কোনো উত্তর দিতে পারল না। তারা দেবজিৎকে লক্ষ্য করে হেঁটে গেল যেখান থেকে সে ডাকছিল। সেখানে গিয়ে তারা দেখল সত্যি একটা পাতলা ফাটল আছে। খুব কষ্ট করে একটা মানুষ এটায় প্রবেশ করতে পারবে। দেবজিৎ প্রথমে সেটা পার করে ভেতরে প্রবেশ করল। তারপর বাকিরাও কোনোভাবে শরীরকে যথাসম্ভব নমনীয় করে সেই পাতলা ফাটলের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করল। এরকম ঢিপি তারা আগে কোনো দিন দেখেনি। এটা যেন একটা পাহাড়ের মতো। ইতিমধ্যে অন্ধকার হয়ে এসেছে। তারা ঠিক করলো সেখানেই রাত কাটাবে। দেবজিৎ আর সৌর মিলে তাঁবু খুলে ফেলেছিল পাশে। তারা সকলে আলোচনা করছিল কাল কি করবে। দেবজিতের দাদা আর প্রিয়াংশু আবার ফিরে যাওয়ার কথাই বলছিল। দেবজিৎ জানিয়ে দিল, তোরা যেতে চাইলে যেতেই পারিস, আমি এত সহজে ফিরছি না এখান থেকে। এই বলে সে তাঁবুর বাইরে স্নিগ্ধ মায়াময় পরিবেশের দিকে একবার তাকাল। হয়তো আকাশে মেঘ ছিল, তাই চাঁদের আলো মাটিতে পড়ছিল না। সকলে কাল আরও কিছুটা এগিয়ে গিয়ে তারপর বিকেলের আগে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। অগত্যা দেবজিতের দাদাও রাজি হলো। দেবজিৎ তাদের সবাইকে একটা করে লাড্ডু খাইয়ে বলল, মার্কেট থেকে কিনে এনেছিলাম। প্রিয়াংশু মিষ্টি খায় না, তাই সে বাদে বাকিরা একটা করে খেল। কিন্তু তন্ময় লাড্ডুটা না খেয়ে একটা টিফিন কৌটোতে ভরে রেখে দিল, পরে খাবে ভেবে। এটা কেউ দেখতে পেল না। তারপর তারা সকলে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা অস্পষ্ট আওয়াজে তন্ময়ের ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখল বাইরে জ্বালানো আগুন নিভে গেছে। তন্ময় ভালো করে তাঁবুর ভেতরটা দেখল। তাকে নিয়ে 4 জন রয়েছে।
সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। তন্ময় কিছুক্ষণ অপেক্ষা করলো, কারণ কেউ বাইরে গেছে, কিন্তু কাউকেও ফিরতে দেখল না। সময় দেখার জন্য ফোনটা বের করে তন্ময় দেখল তার ফোনে সন্ধে 6টায় শেষ মেসেজ এসেছে। তারপর থেকে ইন্টারনেটের সঙ্গে কোনো টাওয়ার ছিল না। শেষ মেসেজটা পড়ে তন্ময় শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। সে দেখল যে শেষ নোটিফিকেশনে তার ফোনের লোকেশন অ্যালার্ট অ্যাপ থেকে মেসেজ এসেছে। সেখানে যা লেখা ছিল তার সারমর্ম হলো এই: আপনি একটা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে চলেছেন। জায়গাটিতে নানা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। কয়েক বছর আগে একদল বৈজ্ঞানিক রিসার্চ করার জন্য এই জায়গায় এসেছিল। তারা অস্বাভাবিকভাবে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও তাদের এই জঙ্গলে খুঁজে পাওয়া যায়নি। দুজন ট্যুরিস্ট 3 বছর আগে এই জায়গার ফটোগ্রাফি করতে এসেছিল। তারাও অদ্ভুতভাবে এই জায়গা থেকে হারিয়ে যায়। তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি, তবে তাদের একজনের হাতের একটা আংটি একটা ঢিপির সামনে পাওয়া যায়। আর একবার এক দম্পতি বিয়ের পর এখানে এসেছিলেন, তাদেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই জায়গাটা অত্যন্ত ভয়ানক। অ্যালার্ট। তন্ময় পড়তে পড়তে ঘেমে গিয়েছিল। সে একবার ভাবল বাকিদের উঠিয়ে এ কথাটা জানাবে। তারপর সে তাঁবু থেকে বেরিয়ে দেখল বাইরে দেবজিৎ দাঁড়িয়ে আছে। পেছন থেকে তন্ময়কে দেখতে পেয়ে সে খুব একটা খুশি হল না। এটা দেবজিৎ নিজের মুখের ভঙ্গি দেখিয়ে বোঝাতে চাইলেও তন্ময় কিন্তু সেটার দিকে লক্ষ্য না করে দেবজিৎকে এই অ্যালার্টের মেসেজটা দেখাল। দেবজিৎ দেখে একটু হাসল। সে বলল, আরে এসব ফালতু কথা। তুই আরো কিছু বলতে যাচ্ছিল। তন্ময় বলল, সবকিছু ফালতু হয় না দেবজিৎ, তুই থাক, আমি বাকিদের উঠিয়ে এই জায়গা থেকে এক্ষুনি বার করব। এই বলে তন্ময় আবার তাঁবুতে গিয়ে বাকিদের ডাকল। অদ্ভুত ব্যাপার, সবাই যেন কোনো অজ্ঞাত ওষুধ খেয়ে ঘুমের শহরে আচ্ছন্ন, যেন তারা মৃত। তাদের অনেকবার নানা প্রকারের চেষ্টা করে জাগানোর চেষ্টা করল তন্ময়, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ তন্ময় বাইরে থেকে দেবজিতের কর্কশ গলায় হাসি শুনতে পেল। এটা দেবজিতের গলার স্বর নয়, মানুষটা আদৌ দেবজিৎ। তন্ময় তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। এক নারকীয় দৃশ্য দেখল। দেবজিৎ নয়, একটা অদ্ভুত প্রাণী, আকারে বিশাল একটা বিল্ডিংয়ের মতো। উপরের দিকে তাকিয়ে তন্ময় তীব্র চিৎকার করে উঠল, সাইডেন হেড! সে তাড়াতাড়ি তার বন্ধুদের ওঠানোর আরেকবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তন্ময় কোনোভাবে বেরিয়ে ছুটতে লাগলো সেই ঢিবির দিকে। পেছনে সাইরেনের শব্দ শোনা যেতে লাগলো। তন্ময় সেদিকে না তাকিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। একটু পরেই সে দেখল আবার তার দেখা সেই স্বপ্নের মতো সব কিছুই যেন সত্যি হয়ে যাচ্ছে। সামনে কোনো একটা জায়গা থেকে আলোর উৎস সেদিকে ছুটে চলেছে তন্ময়। চারিদিকে অন্ধকার। হঠাৎ তার মনে হলো আর সে জঙ্গলে নেই। এ কোথায় চলে এসেছে সে? চারদিকে পাহাড়ের মতো বড় বড় টিলা। হঠাৎ তন্ময় হোঁচট খেয়ে সামনে ছিটকে পড়ল। তারপর সে দেখতে পেল এক নারকীয় দৃশ্য। সময়ের রথ যেন পিছিয়ে চলে যাচ্ছে ঝড়ের মতো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। ঝাপসার মধ্যে সেই কালো অবয়ব আবার ফুটে উঠতে শুরু করলো, যেটা সে স্বপ্নে দেখেছিল। ধীরে ধীরে তন্ময় স্পষ্টভাবে দেখতে থাকলো এই অবয়বটার দিকে। এক নারী দেহ, তার চুল থেকে ঝুলছে লম্বা লম্বা সাপ। পুরো শরীর কালো, চোখ দুটো থেকে যেন আগুন জ্বলছে। তন্ময় দেখতে পেল সামনেই একটা দরজা। নারী দেহটি ধীরে ধীরে সেটার দিকে গিয়ে খুলে দিচ্ছে সেই দরজাটা। তন্ময় দেখতে পেল দরজা দিয়ে হাজার হাজার অপশক্তি সম্পন্ন ভয়ঙ্কর প্রাণীরা নরক থেকে পৃথিবীতে অবতরণ করার জন্য লড়াই করছে। তারা সেই দরজা দিয়ে পৃথিবীতে আসার চেষ্টা করছে। ধীরে ধীরে কয়েকটা প্রাণী দরজা দিয়ে পৃথিবীতে প্রবেশ করছে। তাদের মধ্যে সেই বৃহৎ আকৃতির প্রাণীটা বেরিয়ে এলো, যার মাথাটা সাইরেনের মতো। ধীরে ধীরে সেই প্রাণীটা তন্ময়ের দিকে এগিয়ে আসছে, আর শোনা যাচ্ছে একটা সাইরেনের শব্দ। হঠাৎ তন্ময়ের গায়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এটা এই প্রাণীটা নয়। হ্যাঁ, একটা মানুষ, প্রিয়াংশু। চারিদিকে আবার নিস্তব্ধ, অন্ধকার। তন্ময় একটা ঝোপের সামনে পড়ে রয়েছে। চোখ খুলে সে প্রিয়াংশুকে দেখতে পেল। তুই বেঁচে আছিস? কিন্তু হ্যাঁ, আমি কোনোভাবে পালিয়ে আসতে পেরেছিলাম। আমি দেখছিলাম সবটাই, কিন্তু ইচ্ছা করে উঠিনি। দেবজিতের শরীরে যে প্রাণীটা ছিল, সে আমাদের যে লাড্ডু দিয়েছিল, আমরা দুজন সেটা খাইনি। না হলে হয়তো আজ আমরাও। কি বলছিস তুই?
ওদের মানে কি হলো বল, ওদের কি হয়েছে কি? ওই প্রাণীটা ওদের মেরে খেয়ে ফেলেছে। আমি কিছু করতে পারলাম না রে, আমি কিচ্ছু করতে পারলাম না। সাইরেন হেড, এটা সাইরেন হেড। এখানে কোনো উপজাতি বাস করে না, এখানে এরকম অনেক নরকের কীটরা বাস করে। যারাই এখানে আসে তাদের মেরে ফেলে তারা। দেবজিৎকে হয়তো এরা মেরে ফেলেছে, অথবা দেবজিৎ এখনো নদীর ওই পারে অবচেতন হয়ে পড়ে আছে। এর থেকে মুক্তির উপায় নেই প্রিয়াংশু। এই সাইরেন হেডের রয়েছে সম্মোহন করার অসীম শক্তি, তার সাথে রয়েছে যে কোনো প্রাণীর রূপ ধারণ করে নেওয়ার শক্তি। মেডুসা নামক এক নারী প্রাচীনকালে নরকের নানান অপশক্তিকে একত্রিত করে তাদের রানী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি তন্ত্র সাধনা করে একটা সময় যখন নরকের দরজা খুলে দিয়েছিলেন, তখন এই প্রাণীটি নরক থেকে পৃথিবীতে চলে এসেছিল। আর এরা সেই প্রাচীন যুগ থেকেই এখানে আছে। হয়তো আমরাও ভুলবশত সেই জায়গায় চলে এসেছি। এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আর আর এরা এখানে থাকার কোনো বিশেষ কারণ, মানে এই কি করে কি কারণ হতে পারে? সূর্যের আলো, সূর্যের আলোর সামনে এরা কিছুই করতে পারে না। এই অপশক্তিগুলো সূর্যের আলোর সামনে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। কিন্তু সূর্যোদয় এখনো অনেক দেরি, তখন আমাদের বেঁচে থাকতে হবে। মেডুসা যখন নরকের দরজা খুলে দিয়েছিল, তখন সমস্ত দেবতা একত্রিত হয়ে এই দরজা বন্ধ করতে সক্ষম হয়। আর এই মেডুসাকে অভিশাপ দেওয়া হয় যে তিনি যার দিকে তাকাবেন তিনি পাথরে পরিণত হয়ে যাবেন। একটা সময় মেডুসা নিজের আয়নায় নিজের মুখ দেখে ফেলে, ফলে তার দেহ পাথরে রূপান্তরিত হয়। আর এই প্রাণীরা যারা পৃথিবীতে থেকে গিয়েছিল তারা মেডুসার দেহটির আশেপাশে থাকতো, পাহারা দিত এক প্রকারে। হয়তো মেডুসার দেহটি এই জঙ্গলের কোনো এক প্রান্তে রয়েছে, তাই এই প্রাণীটি অথবা প্রাণীগুলো এখানে এখনো বিরাজমান। প্রিয়াংশুর সমস্ত কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সূর্যের আলো ফুটতে এখনো প্রায় 2 ঘন্টা দেরি। তারা কেউ কোনো কথা বলছিল না, এক জায়গায় চুপচাপ বসেছিল। হঠাৎ একটা সাইরেনের শব্দ শোনা যেতে লাগলো। তারা খুব ক্লান্ত, ছুটে আরো কিছুটা যাওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। সাথে বন্ধুদের মৃত্যু শোকে তারা শোকাহত। প্রাণীটি হয়তো তাদের অনেকটাই কাছে চলে এসেছে। প্রিয়াংশু বলে উঠল, আর পালিয়ে লাভ নেই, চল আমরাও আমাদের বন্ধুর কাছে চলে যাই। তন্ময় কোনো উত্তর দিল না, একভাবে বসে রইল। ধীরে ধীরে এক বিরাট আকৃতির দেহ তাদের দিকে এগিয়ে আসছে। তার খিদে এখনো শেষ হয়নি, সে এগিয়ে আসছে। তাদের মধ্যে দূরত্বের ব্যবধান আর প্রায় নেই বললেই চলে। হঠাৎ চারিদিকে উজ্জ্বল আলো জ্বলে উঠল। না, স্বপ্ন নয়, অবিকল সূর্যের মতো জোরালো একটা আলো এসে পড়ল প্রাণীটার চোখে। তৎক্ষণাৎ সেটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে শুরু করল। তন্ময়ের চোখে এত তীব্র আলো ধাঁধিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে সামনে দেখতে পেল দেবজিৎকে। একটা উজ্জ্বল টর্চের আলো হাতে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে দেবজিৎকে আলিঙ্গন করল তন্ময়। দেবজিৎ বলল, এই জানিস তোদের আমি কত খুঁজেছি। রাত হলেই ধীরে ধীরে আমি টর্চ নিয়ে তোদের সবাইকে খুঁজছিলাম। তারপর দেখলাম এই দিকটায় কিছু পায়ের ছাপ, তো সেগুলো অনুসরণ করে চলে এসেছি। আচ্ছা, তোরা সবাই এখানে কি করছিস? এই সবের মধ্যে তন্ময় প্রিয়াংশুর কথা ভুলেই গিয়েছিল। সে পেছনে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। যেন টর্চের আলোয় সেই প্রাণীটির সাথে প্রিয়াংশু কিংবা প্রিয়াংশুর অবয়বটি মুছে গেছে সেখান থেকে। তন্ময় ভয়ে পিছিয়ে এলো কিছুটা। সে দেবজিতের দিকে আবার একবার তাকাল, ভালো করে দেখল দেবজিতের চোখ দুটো এতটা লাল কেন। হঠাৎ সে ভীষণ আর্তনাদ করে চেঁচিয়ে উঠল। তন্ময় অনুভব করল তার বুকের কাছে মাদুলিটা গরম হয়ে আছে। সে আবার ছুটতে লাগলো। পেছন থেকে আবার একটা কর্কশ হাসি শুনতে পেল তন্ময়। সে উপলব্ধি করল তার বাবার দেওয়াই মাদুলিটা তাকে আগে স্বপ্নের মাধ্যমে সাবধান করার চেষ্টা করেছিল, কিন্তু সে কিছুতেই ব্যাপারগুলো গুরুত্ব দেয়নি। মনে মনে বাবাকে ধন্যবাদ জানালো, কিন্তু হয়তো অনেক দেরি হয়ে গেছিল তন্ময়ের এটা বুঝতে। আশ্চর্য বিষয়, তারা ঢিবির খুব কাছেই তাঁবু ফেলেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাদের তাঁবু অনেকটা দূরে সরে গিয়েছিল বোধহয়। তা না হলে তন্ময় কিভাবে এতটা পথ অতিক্রম করেও ঢিবিটার কাছে পৌঁছল না? এরকম নানা প্রশ্ন
তন্ময়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশ্য সে এটা বুঝতে পারছিল তার সেই মাদুলিটির জন্য হয়তো এই প্রাণীটা এখনো পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু আর কতক্ষণ সেইভাবে নিজের প্রাণ রক্ষা করতে সক্ষম হবে? অদৃষ্ট কি আজ তার সহায় হবেন? যেতে যেতে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল। যে বা যারা তার সাথে এরকম করেছে, সে কি বাকিদের সত্যি মেরে ফেলেছে? একটু আগে প্রিয়াংশু রূপ ধারণ করে তার সাথে যে কথা বলছিল, যার মুখ থেকে তন্ময় জানতে পেরেছিল বাকিদের মৃত্যুর কথা, সে কি সত্যি কথা বলছে, না তাকে মানসিকভাবে দুর্বল করে তোলাই তার মূল উদ্দেশ্য? তন্ময় বুঝতে পারছিল তাকে মানসিকভাবে দুর্বল করলেই হয়তো প্রাণীটা সহজেই মেরে ফেলবে তাকে। কিন্তু বাকিরাও কি একই জালে আবদ্ধ হয়ে আছে নাকি? তারা এখনো তাঁবুতেই ঘুমোচ্ছে। চাঁদের আলো তখন কিছুটা আসতে শুরু করেছে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। জ্যোৎস্নার আলোয় তন্ময় সামনের দিকে তাকালো। সামনে একটা মন্দিরের মতো কিছু দেখা যাচ্ছে কিছুটা দূরে। তন্ময় সেদিকে বরাবর হাঁটা দিল। কিন্তু এবার তন্ময় অনেকটা সজাগ, কারণ এটাও হ্যালুসিনেশন হতে পারে। তাই সে সব কিছুর উপর ভালোভাবে নজর রাখতে শুরু করল। মন্দিরটা একটা ফাঁকা জায়গায় রয়েছে জঙ্গল থেকে। কিছুক্ষণের মধ্যেই তন্ময় মন্দিরের সামনে এসে পৌঁছল। মন্দির ঠিক নয়, তবে ওই জাতীয় এক প্রকার ইমারত। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে খুবই প্রাচীন এবং বহুকাল ধরে এখানে কোনো মানুষ এসে উপস্থিত হয়নি। মন্দিরের চারদিকে প্রাচীরের ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই তন্ময় দেখতে পেল একটা হাড়ি কাঠ রয়েছে সামনে। হাড়ি কাঠটার দিকে না গিয়ে তন্ময় সামনে এগিয়ে গিয়ে মন্দিরটার ভেতরে প্রবেশ করল। ফোনের ফ্ল্যাশ লাইটে যা দেখতে পেল তাতে বোঝা গেল মন্দিরটার আয়তন মাঝারি হলেও ভেতর থেকে অনেকটাই বড়। দেওয়ালের বেশিরভাগ অংশই ধসে পড়েছে। ভেতরে প্রবেশ করে তন্ময় দেখল সামনে 3টে পথ। প্রত্যেকটিতে একে একে প্রবেশ করলো তন্ময়। প্রথমটায় প্রবেশ করে দেখতে পেল একটা ফাঁকা ঘর। সেরকম কিছুই নেই ঘরে। আশেপাশে লতাপাতা ঘরটার মধ্যে প্রবেশ করেছে। দ্বিতীয়টায় ঢুকে তন্ময় দেখতে পেল দেওয়ালের একটা কোণে এক ভয়ানক দৃশ্য। প্রায় 100 সাপের মূর্তি দেওয়ালের কোণা থেকে বেরিয়ে এসেছে। প্রত্যেকটাই পাথরের। সেদিকে চেয়ে তন্ময় বিস্ময়ে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ সে একটা গোঙানির শব্দ পেল। নিমেষের মধ্যে পেছনে ঘুরে তন্ময় দেখতে পেল সৌরকে। সৌর, তুই? একটু সজাগ হয়ে তন্ময় জিজ্ঞেস করল। সে নিজের বুকের কাছটা এবার কোনো গরম অনুভূতি পেল না। তাড়াতাড়ি সৌরর কাছে গিয়ে তাকে ধরে মাটি থেকে বসালো তন্ময়। একটু পর বুঝতে পারলো সৌর এতটাই ভয় পেয়েছে যে আর কোনো কথা পরিষ্কারভাবে বলতে পারছে না। কোনোভাবে বলল, সে আসছে। ও আমাদের ছাড়বে না। পালিয়ে যা। ও আমাদের খেয়ে নেবে। ও আমাদের খেয়ে ফেলবে। বাকিদের খেয়ে ফেলেছে। বাকিদের। এই বলে সে অজ্ঞান হয়ে গেল। তন্ময় বুঝতে পারছিল না সে এখন কি করবে। সৌরকে পাশে শুইয়ে রেখে সে তৃতীয় ঘরটায় প্রবেশ করল। হঠাৎ ভয়ে তার সারা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। সামনে যে দৃশ্য সে দেখল তা কল্পনাতীত। একটা নারী মূর্তি। ঠিক যে জায়গায় পাশের ঘরটার কোণে সাপগুলোর মূর্তি দেখেছিল, যেন তার বিপরীত দিকেই এই নারী মূর্তি। তাকে দেখে তন্ময় হতভম্ব হয়ে গেল। সে চাইছে পালাতে, কিন্তু তার পায়ের সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছে। এই যে মেডুসার পাথরের মূর্তি। দুটো ঘরের মাঝের দেওয়াল এমনভাবে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে দেওয়ালটা নারী মূর্তির আর তার শত সর্পের কেশকে আলাদা করে রেখেছে। পেছনে গড়িয়ে পড়ল তন্ময়। তার হাত থেকে ফোনটা পাশে ছিটকে পড়ে গেল। ধীরে ধীরে সমস্ত ব্যাপারটা স্পষ্ট হতে লাগলো তার কাছে। এই জায়গায় কোনো এক সময় সত্যিই কোনো এক উপজাতি বসবাস করত। তারা এই মেডুসার সাধনা করত, তাকে দেবী হিসেবে পুজো করত। হয়তো নরবলি দেওয়া হতো, তাই এত বড় একটা হাড়ি কাঠ রয়েছে সামনে। বিনিময়ে মেডুসা তার নিজের পাহারাদারদের থেকে বাঁচিয়ে রাখত। ধীরে ধীরে মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে হয়তো তাদের অস্তিত্ব আজ আর নেই। অত্যন্ত পরিশ্রমের কারণে আর হঠাৎ এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তন্ময় জ্ঞান হারিয়ে ফেলল।
তার চোখ যখন খুলল সে বুঝতে পারল রাত পেরিয়ে সকাল হয়ে এসেছে, তবে কোনো পাখির শব্দ শোনা যাচ্ছে না। তন্ময় ঘরটা থেকে বেরিয়ে মন্দিরের বাইরে এলো। সূর্যের আলো দেখে কিছুটা মনে সাহস পেল সে। বেলা অনেকটাই হয়ে এসেছে। বেরিয়েই দেখতে পেল সৌর সামনে দাঁড়িয়ে কি একটা করছিল। তাকে দেখে চমকে বলল, উঠে পড়েছিস তন্ময়? আমি তোরই অপেক্ষা করছিলাম। এই যাত্রায় বোধহয় আমরা বেঁচে গেলাম রে। কালকে যা যা ঘটলো এখনো বিশ্বাস হচ্ছে না। না না, আর দেরি করাটা ঠিক হবে না। তাড়াতাড়ি চল, এখান থেকে বেরিয়ে পড়ি। আর বাকিরা, তাদের খোঁজ করা উচিত নয় কি? তাদের খোঁজ হয়তো ঈশ্বরের পক্ষে করাও সম্ভব নয়। এই নরকের কীট তাদের মেরে ফেলেছে তন্ময়। আমি নিজের চোখে দেখেছি সবটা। তন্ময়ের কিছুটা খটকা লাগল, কিন্তু আশপাশের সূর্যের আলো দেখে সে সৌরর কথাটা বিশ্বাস করল। তারপর তারা মন্দির থেকে বেরিয়ে এগিয়ে গেল ওই ঢিবিটাকে খুঁজতে। যেতে যেতে পথে একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল, যেন কোনো পচা মাদকদ্রব্য গ্রহণ করে কোনো ব্যক্তি প্রচুর পরিশ্রমে ঘেমে গেছে। তার শরীর থেকে মাদকের গন্ধ আর ঘামের গন্ধ মিশে এক প্রকার বিদঘুটে গন্ধের সৃষ্টি হয়েছে। ঠিক সেরকম গন্ধ তন্ময়ের নাকে আসছিল। সে সৌরকে এই ব্যাপারে জিজ্ঞেস করল, তোর নাকে কোনো গন্ধ আসছে সৌর? গন্ধ? কই না তো। তুই কালকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলি, তাই তোর মাথাটা একটু গন্ডগোল করছে। তাড়াতাড়ি চল, এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, চল। তন্ময় মনে মনে সৌরর কথা শুনে কিছুটা আশ্বস্ত হল যে তাদের হয়তো আর ভয়ের কিছু নেই। হঠাৎ একটা কিছুতে হোঁচট খেয়ে তন্ময় মাটিতে পড়ে গেল। সৌর তার পাশেই ছিল, হাত ধরে তাকে ওঠালো। আরে আরে, অনেকটা দুর্বল হয়ে গেছিস রে, আরেকটু পথ চল তন্ময়, আরেকটু। সৌর তাকে উৎসাহিত করল। তন্ময় কোনোভাবে হাঁটতে শুরু করলো আবার। শুধু পাশের ঝোপে পড়ে রইল তন্ময়ের গলার মাদুলিটা। তার পুরো শরীর অবশ হয়ে আসছিল। কোনোভাবে সে এগিয়ে চলল সৌরর পেছনে। সে কোন পথে এসেছিল তা রাতের অন্ধকারে তার চোখে পড়েনি, তাই সৌরকেই অনুসরণ করে এতক্ষণ হেঁটে চলেছিল। হঠাৎ একটা সময় সে বলে উঠল, আর কতটা? আমি আর পারছি না সৌর। আর কিছুক্ষণ, এই পৌঁছে যাব, কিছুক্ষণ আর। একটু পর তারা সেই বড় ঢিবিটার কাছে এসে পৌঁছল। তন্ময় সেখানে এসে আশেপাশে দেখার চেষ্টা করল তাদের তাঁবুটা সেখানে আছে কিনা, কিন্তু সে কিছুই দেখতে পেল না। সৌর বলল, তন্ময় তন্ময়, তুই বৃথা চেষ্টা করছিস ওদেরকে খোঁজার। তারা আর ইহজগতে নেই, নেই তারা এখানে। তন্ময়ের চোখের কোণে জল দেখা দিল। সে সেই ঢিবিটার দিকে এগিয়ে গেল। পাতলা ফাটলটার মধ্যে দিয়ে তারা কোনোভাবে বেরিয়ে গেল। তন্ময় হঠাৎ অনুভব করল তারা যে জায়গাটা দিয়ে প্রথমবার ঢুকেছিল এটা সেই ফাটল নয়। সে সৌরকে কথা জানাতে চাইল, কিন্তু সৌর অনেকটা এগিয়ে গেছে। অগত্যা তন্ময় সৌরর পেছনে এগিয়ে গেল। সামনেই সেই রূপলি আলো পুনরায় দেখা গেল, সেই নদী। কিন্তু এটা সেই প্রান্ত নয় যেটা তন্ময় দেখেছিল। সৌরকে উদ্দেশ্য করে সে বলল, আমার মনে হচ্ছে আমরা ভুল দিকে যাচ্ছি। এটা সেই প্রান্ত নয় যেদিকে আমরা প্রবেশ করেছিলাম। এভাবে এগিয়ে যেতে থাকলে আমরা পথ হারিয়ে যেতে পারি। ঢিবিটায় প্রবেশ করার আরও অনেক রাস্তা থাকতে পারে। আমরা হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। অনেক ফাটল সেখানে থাকতেই পারে। নদীর শান্ত প্রবাহের মধ্যে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। সকাল থেকে একটাও পাখির ডাক তারা শুনতে পায়নি, না পেয়েছে অন্য কোনো প্রাণীর দেখা। তন্ময় আর সৌর দুজনেই সাঁতার জানত। নদীর এই দিকটা জল খুব বেশি নেই, তাই তারা সাঁতার কেটে নদীটা পার হয়ে গেল। তাদের শরীরের অবস্থা সাঁতার কাটার মতো ছিল না, কিন্তু হয়তো প্রাণ রক্ষার আকাঙ্ক্ষাই তাদের শক্তি জোগাড় করে দিয়েছিল। কিছু দূর এগিয়ে তারা জঙ্গল থেকে বেরিয়ে এলো, কিন্তু এই জঙ্গল, ডাইনট্রি জাতীয় উদ্যান তাদের মন থেকে বেরোতে পারল। তারা দুজন হোটেলে এসে বিশ্রাম নিল। আশ্চর্যের বিষয় হলো এদের সাথে যে বাকিরাও ছিল এখন কেন নেই, এ বিষয়ে তন্ময় বা সৌর কেউই কোনো প্রশ্ন করল। পরের দিন সৌর তন্ময়কে তার ফোনটা ফেরত দিল। জানালো, মন্দিরের তৃতীয় ঘরের বাইরে তুই যেখানে অজ্ঞান হয়ে পড়েছিলিস সেইখানেই এই ফোনটা পড়েছিল। আমি কুড়িয়ে নিয়ে নিজের পকেটে রেখে দিয়েছিলাম। তন্ময় ফোনটা চার্জ দিয়ে সুইচ অন করল, কিন্তু অদ্ভুত ব্যাপার, এখনও ফোনে নেটওয়ার্ক সিগন্যালের একটা দাগও দেখা যাচ্ছে না।
বরং একটা ক্রস সিম্বল। তন্ময় হতাশ হয়ে বলল, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, এখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব নয়। বাকিদের মিসিং রিপোর্ট পুলিশকে জানানো উচিত তাড়াতাড়ি। পুলিশ? পাগল হলি নাকি? পুলিশ এমনিতেও কোনো কিছু বিশ্বাস করবে না, বরং আমাদেরকেই তাদের মৃত্যুর জন্য দোষী করে প্রমাণ করে ভেতরে ঢুকিয়ে দেবে। যেটা হয়ে গেছে সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয় তন্ময়। তন্ময় সৌরর এরকম কথায় আশ্চর্য হয়ে গেল। কই, আগেও তো সৌরকে সে দেখেছে, কিন্তু এই সৌর কি আগের মতো, যে বন্ধুর জন্য নিজের সবকিছু ত্যাগ করে দিতে পারে, আজ সেই রকম কথা বলছে? আমি নিচে হোটেলের মালিকের সাথে কথা বলে এলাম, একটা গাড়ি রেডি থাকবে। তুই মোটামুটি রেডি থাক, আমরা আজই এয়ারপোর্টের জন্য রওনা হব। তন্ময় বিছানার এক কোণে বসে পড়ল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। হোটেলের লোকেরাও কোনো কিছু আন্দাজ করল না, হচ্ছেটা কি। সে কোনোভাবে বিছানা থেকে নেমে বাথরুমে গেল স্নান করার জন্য। একটা বালতিতে কিছুটা জল নিয়ে কোনোভাবে সারা শরীর জল দিয়ে ধুয়ে ফেলল। তার শরীর খুব দুর্বল। হঠাৎ ওপরের শাওয়ার থেকে জল পড়তে শুরু করল। তন্ময় অবাক হয়ে গেল, সে তো শাওয়ারের সুইচ অন করেনি, তবু কিভাবে হলো? কিন্তু সে কোনোভাবে শাওয়ারের হ্যান্ডেলটা খুঁজতে শুরু করলো, কিন্তু কিছুতেই তার হাত পড়ল না। আশ্চর্য ব্যাপার, হঠাৎ তার মুখে এক ফোঁটা শাওয়ারের জল যেতেই এক ভয়ঙ্কর আশঙ্কায় তার শিরদাঁড়া পুনরায় হিমেল স্রোত বয়ে গেল। ধীরে ধীরে সে অনুভব করল সে কোনো বাথরুমের মধ্যে নেই, সে এখন একটা ফাঁকা জায়গায়। নিজের বুকে হাত দিয়ে তন্ময় দেখল সেখানে তার মাদুলিটাও নেই। সে প্রাণপণে চেষ্টা করলো জলের বালতি থেকে জল নিয়ে মুখে জল দেওয়ার, যাতে সে অন্তত দেখতে পায়, কিন্তু সে ধীরে ধীরে অনুভব করলো বালতি তো দূরের কথা, ইহজগতের কোনো সামগ্রী তার আশেপাশের ত্রিসীমানার মধ্যে নেই। ধীরে ধীরে তন্ময় লুটিয়ে পড়ল মাটিতে। দুটো ব্যক্তি এসে তার শরীরকে আড়াআড়িভাবে শুইয়ে দিল। হাড়িকাঠের ওপর তার মাথাটা রাখা হলো। তন্ময় নিজের জ্ঞান অনেকক্ষণ আগেই হারিয়েছে, যখন তার মুখে শাওয়ার থেকে জলের বদলে রক্তের ফোঁটা পড়েছে। আশেপাশে কয়েকজন মানুষদের দেখা যেতে লাগলো, সকলেই উলঙ্গ অবস্থায়। তারা এক অজ্ঞাত ভাষায় কথা বলছে, তবে তাদের কথার মধ্যে একটা সাধারণ শব্দ শুনে গেল, মেডুসা। হ্যাঁ, তন্ময়ের সাথে আবার হ্যালুসিনেশন হয়েছিল। এতক্ষণ সব কিছুই, তার সমস্ত বন্ধুরা এইভাবে মারা গেছে, তাদের এইভাবে বলি দেওয়া হয়েছে হাড়িকাঠে, এই অপদেবতা মেডুসার মন্দির প্রাঙ্গণে। মেডুসার পাহারাদারেরা নানা প্রলোভনে এই নিষিদ্ধ এলাকায় মানুষদের নিয়ে আসে, তারপর তাদের বলি দেওয়া হয়। তা না হলে যে উপজাতির লোকেদের মধ্যে কোনো একজনকে বলি হতে হবে। জানা নেই এইভাবে কতদিন এই নারকীয় কাণ্ড চলবে, জানা নেই তাদের থেকে রক্ষা পাওয়ার উপায় আদৌ আছে কিনা, জানা নেই মানুষ কখন কিভাবে অজ্ঞাতভাবে শিকার হয় নানা রকম নরকের পিশাচদের হাতে। এসব প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা না হয় আপনারাই বলবেন। হারি আপ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে একটি বিশেষ অফার। অফারটি লিমিটেড টাইমের জন্য প্রযোজ্য। দৈনন্দিন কর্মরত একঘেয়েমি জীবনের গণ্ডি অতিক্রম করে আপনি কি যেতে চান 2 সপ্তাহের ট্যুরে? বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। তবে সাবধান, এ হতে পারে মেডুসার আহ্বান।